I'm Dr. Fatima Choudhury Chamun, working in DMCH as Assistant Registrar in Barning Mead, and I have done my MCPS, MRCS, and MS degree in General Surgery. Today we'll talk about a very important topic, diathermy and tourniquet. Let's start. Diathermy বা tourniquet যাই আমরা বলি না কেন, এই সবগুলো জিনিসই আসলে হচ্ছে আমাদের সার্জারি করার জন্য একটা হেল্পিং এইড। আমাদের সার্জারি ফিল্ডের ক্ষেত্রে সবচেয়ে কমন যেটা হয় সেটা হচ্ছে ব্লাড একটা ক্রিয়েট হয়, সেটাকে আমাদের স্টপ করতে হয়। আমরা জানি যে 4P এর মাধ্যমে আমরা ব্লাডটাকে স্টপ করতে পারি, যেমন প্রেসার, পজিশন এবং একটা প্রসিডিওর, প্লাগ, এই ধরনের কিছু ম্যানুভারের মাধ্যমে আমরা ব্লাডটাকে স্টপ করতে পারি। সেই প্রসিডিওরের মধ্যে যেটা আসে সেটা হচ্ছে আমাদের ডায়াথার্মি। ডায়াথার্মির মাধ্যমে আমরা কি করি সেটা হচ্ছে আমাদের সার্জিক্যাল টুলস, যেটাকে আমরা বলি এনার্জি সোর্স। সেই এনার্জি সোর্সটা ইউজ করে যখনই কোনো ব্লাড তৈরি হয়, কোনো ব্লিডিং ভেসেল তৈরি হয়, তখন সেটাকে আমরা হেমোস্টেট আর্টারি ফরসেপ দিয়ে ধরে তারপর সেটা আমরা মনোপোলার ডায়াথার্মির সাথে সেটা অ্যাটাচ করে সেটাকে আমরা ব্লিডিংটাকে বন্ধ করে দিই। আজকে আমরা সেই ডায়াথার্মি নিয়ে পড়াশোনা করব, এবং এই ডায়াথার্মির পড়াশোনা করার জন্য শুধুমাত্র আমাদের এক্সামে পাশ করাটাই জরুরি না, এটা সেফলি যাতে আমরা ইউজ করতে পারি সেজন্য আমাদের ডায়াথার্মি বিষয়টাকে ভালো মতো পড়তে হবে। প্রথমে আমাদের মনে করা হতো যে 50 বছর আগে যখন সার্জনরা সার্জারি করতেন তাদের ডায়াথার্মি ছিল না, তাহলে তারা কতটা হ্যাজার্ডে পড়েছিলেন। ডায়াথার্মি যে আমাদের জন্য কতটা হেল্পফুল একটা ফ্রেন্ড সেটা হচ্ছে আমরা এখন ডায়াথার্মি আছে দেখেই বুঝতে পারছি। আশা করি আমার এখানে যারা ক্লাস করতে এসেছেন তারা সবাই ওটিতে ডায়াথার্মি দেখেছেন এবং হয়তোবা কেউ ইউজও করেছেন। সো এতটুকু যদি জেনে থাকেন তাহলে আমাদের ক্লাসের 60% পড়া শেষ। এখন 40% আমরা পড়বো ডায়াথার্মির বাকি বিষয়গুলো। পরীক্ষার জন্য একটা কমন জিনিস সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ডায়াথার্মি। সবাই জিজ্ঞেস করে কিভাবে ডায়াথার্মিটা কাজ করে। যেহেতু এখানে ইলেকট্রিসিটি চলে আসছে, আমরা ডায়াথার্মিতে ইলেকট্রিসিটিটা দিচ্ছি কিন্তু পেশেন্ট কেন ইলেকট্রোকুশন হচ্ছে না, এটা স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে। এখানেই একটা টুইস্ট আছে, ডায়াথার্মির প্রিন্সিপাল। ডায়াথার্মিটা কিভাবে কাজ করে, এখানে যে তার কারেন্টের ফ্লো হয় সেটা হচ্ছে নর্মাল যে ফ্লোটা থাকে সেটা হচ্ছে 50 হার্টজ। এখানে হাই ফ্রিকোয়েন্সি অল্টারনেটিং কারেন্ট দেওয়া হয়, সেটা হচ্ছে 50 কিলো হার্টজের উপরে দেওয়া হয় কারেন্টটা, এবং এটা অল্টারনেটিং কারেন্ট হিসেবে পাস করে। এর ফলে আমাদের ইলেকট্রোকুশন বা হচ্ছে অন্যান্য যে ইফেক্ট গুলো ইলেকট্রিসিটির কারণে একটা মানুষের হতে পারে সেই ইফেক্টটা হয় না। এই একটা ছোট্ট প্রিন্সিপাল ব্যবহার করে আমরা সেফলি ডায়াথার্মিটাকে আমরা আমাদের ফ্রেন্ড বানিয়ে নিয়েছি অপারেশন থিয়েটারে। সেই কথাগুলোই সুন্দরভাবে RCS এ লেখা আছে। High frequency alternating current is passed through the body tissue and current is locally concentrated. Heat is produced, temperature up to 1000 degrees centigrade. And low frequency alternating current such as electricity 50 hertz causes stimulation of neuromuscular tissue. And the severe electrocution depend on the current and its pathway through the body. 5 to 10 milliampere can cause painful muscle contraction, while 80 to 100 milliampere passing through the heat causes ventricular fibrillation. Increasing the current frequency reduce the neuromuscular response. At current frequencies above 50,000 or 50 kilohertz, the response disappears. Surgical diathermy involves current frequency in the range 400 kilohertz to 10 megahertz. Currents up to 500 milliampere may then be safely passed through the patient. Heat is produced wherever the current is locally concentrated. আশা করি এই জিনিসটা সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে ইলেকট্রোকুশন বা নিউরোমাসকুলার রেসপন্স গুলো না হয়ে আমরা সেফলি ডায়াথার্মিটা ইউজ করতে পারছি। আমরা যখন লো ফ্রিকোয়েন্সি অল্টারনেটিং কারেন্ট দিই, যেটা হচ্ছে 50 হার্টজ, তখনই সেই নিউরোমাসকুলার স্টিমুলেশন গুলো হয় এবং তখনই সেই হচ্ছে ইলেকট্রোকুশনের রেসপন্স গুলো হয়। কিন্তু সেই কারেন্টটাই যদি আমরা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি যেটা হচ্ছে এবাভ 50 কিলো হার্টজ ব্যবহার করি, তাহলে সেটা একটা সেফ ওয়েতে আমরা ইলেকট্রিসিটিটাকে ইউজ করতে পারবো। এবং আমরা যে ডায়াথার্মিটা ওটিতে ইউজ করে থাকি সেখানে কারেন্টের ফ্রিকোয়েন্সি থাকে 400 কিলো হার্টজ টু 10 মেগাহার্টজ। আর এই কারেন্টটাই তখন কি হয়, আমরা যে ইলেকট্রোড ইউজ করি, আমরা একটু পরে ডায়াথার্মি দেখাবো, তার বিভিন্ন পার্টস গুলো দেখাবো,
যে একটা ছোট্ট ইলেকট্রোড থাকে, ইলেকট্রোডের মাধ্যমে সেখানে ইলেকট্রিসিটিটা হিটে কনভার্ট হয় এবং হিটে কনভার্ট হয়ে সেটা আপ টু 1000 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কনভার্ট হয়ে সেটা সেফলি আমাদের অপারেটিভ ফিল্ডে হেল্প করে থাকে। ইলেকট্রোসার্জারির জন্য আমাদের কিছু কিছু জিনিস আসলে বুঝতে হবে, যে কারেন্ট কি, ভোল্টেজ কি, তারপর জেনারেটর কি, সার্কিট কি এবং টিস্যু প্রোভাইডার কি, এই সব কিছু নেই আসলে হচ্ছে আমাদের একটু হচ্ছে ফিজিক্সটা আর কি বুঝতে হবে। কারেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ফ্লো রেট অফ ফ্লো, আর ভোল্টেজ যেটা সেটা হচ্ছে ফোর্স অফ ফ্লো, আর জেনারেটর মানে যেখান থেকে আমাদের ইলেকট্রিসিটিটা তৈরি হচ্ছে, আর সার্কিটটা হচ্ছে একটা পুরা সিস্টেম যেটার মধ্যে দিয়েই হচ্ছে কারেন্টটা হচ্ছে পেশেন্টের মধ্যে যাচ্ছে এবং সেখান থেকে পেশেন্ট থেকে ডিসপার্সিভ হয়ে আবার জেনারেটরে ফিরে আসছে। এখন আমি সার্জন বা আমরা যারা সার্জন থাকবো তারা কিভাবে হচ্ছে সেইটা সেফলি ইউজ করব, কতক্ষণ অ্যাপ্লাই করব, কি মোডে অ্যাপ্লাই করব, সেই জিনিসগুলো নিয়েই হচ্ছে আমাদের যে জিনিসটা আমাদের করতে হবে তার নামই হচ্ছে ইলেকট্রোসার্জারি। তাহলে হচ্ছে আমরা এই ইলেকট্রোসার্জারিটা যদি হচ্ছে ভালো মতো বুঝতে পারি তাহলেই আমাদের পেশেন্টকে আমরা সেফ ওয়েতে ডায়াথার্মি করতে পারবো, ইউজ করতে পারবো। আর এখানে কোন কোন কিছু কিছু ফ্যাক্টর যেটা অলরেডি বলা হয়ে গেছে, যে টিস্যু এফেক্টটা কেমন হবে সেটা ডিপেন্ড করবে কারেন্টের উপর, ভোল্টেজের উপর, ডিউরেশন অফ অ্যাপ্লিকেশনের উপর, মডুলেশন অফ ফ্লোর উপর এবং টিস্যু কন্ট্যাক্টের উপর। এটা হচ্ছে মনোপোলার ডায়াথার্মি। ডায়াথার্মি ইউজুয়ালি দুই ধরনের হয়, মনোপোলার ডায়াথার্মি এবং বাইপোলার ডায়াথার্মি। এই ছবিটা নেওয়া হয়েছে বেইলি ল্যাব থেকে। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে মনোপোলার ডায়াথার্মিতে একটা ডায়াথার্মি ইউনিট আছে যেটা আসলে জেনারেটর, এবং এখান থেকে অ্যাক্টিভ কেবল যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সার্জন হচ্ছে অ্যাক্টিভ কেবলের একটা ইলেকট্রোডের মাধ্যমে তিনি ধরে আছেন, টিস্যু কোথাও একটা ধরে আছেন, এবং আমরা দেখতে পাচ্ছি পেশেন্টের থাইয়ের নিচে একটা পেশেন্ট প্লেট আছে। সেই পেশেন্ট প্লেটের সাথে আবার লাগানো আছে ডিসপার্সিভ কেবল, সেটা সেখান থেকে ইলেকট্রিসিটি ডায়াথার্মি ইউনিট থেকে জেনারেট হয়ে অ্যাক্টিভ কেবলের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের টার্গেটেড টিস্যুতে সেটা ইউজ করছি, এবং পেশেন্ট প্লেট থেকে সে ইলেকট্রিসিটি আবার ডিসপার্সিভ কেবলের মাধ্যমে জেনারেটর বা ডায়াথার্মি ইউনিটে ফিরে যাচ্ছে। এই বিষয়টাই হচ্ছে একটা মনোপোলার ডায়াথার্মি ইউনিট। এটা দেখে আমরা বুঝতে পারবো মনোপোলার ডায়াথার্মিটা কোনটা। আমি এর পরে একটা স্লাইড দেখাবো যেখানে মনোপোলার এবং বাইপোলার ডায়াথার্মি পাশাপাশি রেখে আমরা বুঝতে পারবো, কারণ পরীক্ষার সময় আমাদের এই জিনিসগুলো আসে যে আমরা মনোপোলার ডায়াথার্মি বুঝি কিনা, বাইপোলার ডায়াথার্মি বুঝি কিনা, কোনটার কি কাজ, কি পার্থক্য ইত্যাদি। তো আপাতত এতটুকুই থাকুক, তারপর আমরা একটু ডিটেলসে যাই। মনোপোলার ডায়াথার্মি যেটা, সেটা হচ্ছে কমন কনফিগারেশন। এখানে হচ্ছে current density is high where the electrode touches body tissue produce a pronounced local heating effect, এবং সেই হিটিং কারেন্টটা আবার আর্থ প্লেটের মাধ্যমে আবার হচ্ছে জেনারেটরে ফিরে আসে। এখানে একটা জিনিস লক্ষ্য করার মতো, যে আর্থ প্লেটটা, বা অনেকে এটা ইনকারেক্টলি আর্থ প্লেট বলে, কিন্তু আসলে এটাকে বলতে হবে পেশেন্ট প্লেট। এখন এই পেশেন্ট প্লেটের কিছু ক্রাইটেরিয়া আছে, যে এটা কতটুকু সারফেস কভার করে থাকবে এবং এটা কোথায় আমরা হচ্ছে অ্যাপ্লাই করব, সেই জিনিসগুলো আমরা যে জায়গায় অ্যাপ্লাই করব সেই জায়গায় অবশ্যই সেটা হেয়ারলেস হতে হবে, শেভ করে নিতে হবে এবং এটা ড্রাই থাকতে হবে, এবং আমরা যখন প্লেটটা দিব তার আন্ডারনিতে যেন কোনো লিকুইড বা হচ্ছে অ্যালকোহল বেস লিকুইড সেখানে হচ্ছে অ্যাকুমুলেট না হতে পারে, এবং এখানে যে সারফেস এরিয়াটা হবে সেটা হবে 70 সেন্টিমিটার স্কোয়ার, এবং আমরা যে জায়গায় লাগাবো সেটাতে রুবোস্ট ব্লাড সাপ্লাই থাকতে হবে। যেমন হচ্ছে যে আমরা ইউজুয়ালি লাগাই কাফে বা হচ্ছে যেখানে ভালো মাসল থাকে সেখানে আমরা পেশেন্ট প্লেটটাকে অ্যাটাচ করব। আর এই মনোপোলার ডায়াথার্মিটা, এখানে আমরা অনেকগুলা কাজ একসাথে করতে পারি। বেইলি ল্যাবে 3টা কাজের কথা বলা আছে, যেমন কোয়াগুলেশন, পালগারেশন এবং কাটিং এফেক্ট। কিন্তু আমরা একটু পড়তে পড়তে দেখবো যে কিছু কিছু জিনিস চলে আসে, ডেসিকেশন, ব্লেন্ড, আমরা এই জিনিসগুলো একটু বলে নিব। কিন্তু আপাতত আমাদের জানতে হবে যে মনোপোলার ডায়াথার্মি থেকে আমরা 3 ধরনের কাজ করতে পারি। সেটাতে আমরা কোয়াগুলেট করতে পারি, সিলিং দ্য ব্লাড ভেসেল, আমরা সেখানে পালগারেশন করতে পারি, যেটা হচ্ছে ডিস্ট্রাকটিভ কোয়াগুলেশন অফ দ্য টিস্যু উইথ চারিং বা কার্বনাইজেশন, আর কাটিং করতে পারি, সেটা কি করতে পারি, ইউজ টু ডিভাইড টিস্যু ডিউরিং ব্লাডলেস সার্জারি।
আর এই ইফেক্ট অফ ডায়াথার্মি কখন সেটা কোয়াগুলেশন হবে, কখন সেটা ডেসিকেশন হবে, কখন ভেপোরাইজেশন হবে, কখন কার্বনাইজেশন হবে, সেটা ডিপেন্ড করবে কতটুকু টেম্পারেচার আমরা অ্যাচিভ করব এবং আমরা কত ডিউরেশনে সেটা অ্যাপ্লাই করব। তো দেখা যাচ্ছে টিস্যু ডেথ হয় 40 ডিগ্রি সেন্টিগ্রেডে, কোয়াগুলেশন হয় 70 ডিগ্রি সেন্টিগ্রেডে, ডেসিকেশন হয় 90 ডিগ্রি সেন্টিগ্রেডে, ভ্যাপোরাইজেশন যেটা আসলে কাটিং এর জন্য আমাদের লাগে সেটা হয় 100 ডিগ্রি সেন্টিগ্রেডে, এবং কার্বনাইজেশন যেটা হচ্ছে ডিস্ট্রাকটিভ কোয়াগুলেশন অর পালগারেশন আরেকটা নামে বলা যায়, সেটা অ্যাচিভ করতে আমাদের 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার অ্যাচিভ করতে হবে। আর এটা হচ্ছে আসলে একটা মডুলেশন যেটাতে আমরা একটু বুঝতে পারি একটা ডায়াথার্মি সেম যেটা জেনারেটর হচ্ছে সেটা কখন কাটিং হয়, কখন ব্লেন্ড হয়, কখন কোয়াগুলেশন হয়। এটা ডিপেন্ড করে যে আমাদের ভোল্টেজটা আমরা কিরকম দিচ্ছি। যখন আমরা লো ভোল্টেজ কন্টিনিউয়াসলি দিব, আমাদের ওভাবে সেটিং থাকে ডায়াথার্মিতে, আমরা কাটিং মোডটা যখন অন করি সেখানে লো ভোল্টেজ কন্টিনিউয়াস মোডে যখন আসে তখনই হচ্ছে আমাদের কাটিং ইফেক্ট আসে। আর যখন হাই ভোল্টেজ এবং হচ্ছে একটু স্পাইক করে, একবার স্পাইক করে যাবে এবং কিছু টাইম হচ্ছে পজ হয়ে তার হচ্ছে কুলিং ইফেক্ট হয়ে তারপর আবার স্পাইক হবে, এরকম যখন একটা মডুলেশন বা মোড আমরা দিই তখন সেটাকে হচ্ছে কোয়াগুলেশন। আর ব্লেন্ড কথাটা দেখবো যে আমরা ডায়াথার্মিক ইয়াতে লেখা আছে, মোডের মধ্যে ব্লেন্ড কথাটা লেখা আছে। এই জিনিসটা আসলে কি, ব্লেন্ডের মধ্যে আসলে দেখা যায় যে কিছু সময় কারেন্ট অন থাকে, কিছু সময় কারেন্ট অফ থাকে। এখন ব্লেন্ড 1 মানে হচ্ছে 50% কারেন্ট অন, 50% ক্ষেত্রে কারেন্ট অফ। ব্লেন্ড 2 মানে 40% ক্ষেত্রে কারেন্ট অন and 60% ক্ষেত্রে কারেন্ট অফ। and ব্লেন্ড 3 মানে 25% কারেন্ট অন and 75% কারেন্ট অফ। এইটা একটা ব্লেন্ড নিয়ে আমাদের পরীক্ষায় অত কিছু জানার দরকার নাই, শুধুমাত্র আমরা যেহেতু ডায়াথার্মিতে যখন কাজ করব তখন এই জিনিসটা আমরা দেখবো, তা আমরা আপাতত এতটুকুই জানি। আর হচ্ছে কাটিং বা কোয়াগুলেশন কিভাবে হয় সেটা আমাদের মেইন কথা। কাটিং এর ক্ষেত্রে আমরা যখন টিস্যুর আমরা ইলেকট্রোডটা ইউজ করব সেটা টিস্যুতে একদম টিপ দিয়ে যখন টাচ করব তখন ওই জায়গাটায় ভ্যাপোরাইজেশন হয়ে যাবে, ভ্যাপোরাইজেশন হয়ে ওখানে হচ্ছে টিস্যুটাকে ডিভাইড করে দিবে, সেটাই হচ্ছে আমার কাটিং ইফেক্ট। আর যখন কোয়াগুলেশন হবে সেটা সরাসরি কোনো ব্লিডিং ভেসেল বা ব্লাড ভেসেলের মধ্যে, ব্লাড ভেসেল যেহেতু ব্লাড থাকে, ব্লাড মানে একটা খুব ভালো প্রোটিন, সেই প্রোটিনটাকে হচ্ছে যে কোয়াগুলেট করে কোয়াগুলেশন ইফেক্টটা তৈরি করবে। আর এই জিনিসগুলো একটু বড় আকারে আমি আবার দেখিয়েছি যে কাটিংটা কিভাবে প্রেসাইজলি কাটিং হচ্ছে, কোয়াগুলেশন বা ডেসিকেশন যেটা বললাম, ডেসিকেশনটা বলা হয়নি, সেটা ডেসিকেশন আর ফালগারেশন। যখন আমরা ফালগারেশন অ্যাচিভ করতে যাব তখন আমাদের ইলেকট্রোড প্রোবটাকে হচ্ছে টিস্যু থেকে একটু দূরে নিয়ে রাখতে হবে, এবং এখানে আমরা স্প্রে ইফেক্ট করে সেখানে হচ্ছে লোকাল এবং সুপারফিশিয়াল টিস্যু ডিস্ট্রাকশন করে আমি হচ্ছে ফালগারেশনটা অ্যাচিভ করতে পারবো। আর ফালগারেশন মানে হচ্ছে ডিস্ট্রাকটিভ কোয়াগুলেশন। আর যখন ডেসিকেশনটা আমার লাগবে তখন আমরা ডেসিকেশন মোডের জন্য অ্যাক্টিভ ইলেকট্রোডটা ডাইরেক্ট কন্টাক্ট করব টিস্যুতে, এবং ডেসিকেশনে কি হবে, লস অফ সেলুলার ওয়াটার বাট নো প্রোটিন ড্যামেজ। এই হচ্ছে আমাদের বিভিন্ন টাইপ অফ কারেন্ট যেটা আমরা হচ্ছে ডায়াথার্মি থেকে বিভিন্ন মোড ইউজ করে সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি। এরপর হচ্ছে বায়োপোলার ডায়াথার্মি। বায়োপোলার ডায়াথার্মি অনেক সেন্টারেই হচ্ছে অনেকে হয়তো দেখে নাই, এটা কিরকম বুঝতে পারছে না। ছবি দেখে যতটুকু বোঝা যাচ্ছে যে এখানে হচ্ছে এটা দুইটা ইলেকট্রোড থাকে, ঠিক জাস্ট এটা একটা যদি ইলেকট্রোড, এটা একটা দুইটা ইলেকট্রোড, এই দুইটা ইলেকট্রোডের মাঝখানে আমরা পিঞ্চ করে হচ্ছে টিস্যুটাকে ধরবো, এবং কারেন্ট শুধু এই দুটো ইলেকট্রোডের মাঝখানেই যতটুকু পাবে ততটুকুর মধ্যেই হবে। সার্কিটটা খুব ছোট থাকে এখানে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ছবির মধ্যে যে সার্জন এখানে একটা টিপ দিয়ে পিঞ্চ করে হচ্ছে কিছু টিস্যুটা ধরেছেন, এবং এই ছোট্ট টিস্যুর মধ্যেই তার হচ্ছে ইফেক্টটা হচ্ছে। এবং এখানেও একটা ডায়াথার্মি ইউনিট আছে যেটাকে আমরা জেনারেটর বলছি, এবং এখানে শুধু অ্যাক্টিভ কেবল আছে, কোনো ডিসপারসিভ কেবল নাই, কোনো পেশেন্ট প্লেট নাই, কিন্তু দুইটা স্মল অ্যাক্টিভ ইলেকট্রোড আছে। এই দুইটা স্মল অ্যাক্টিভ ইলেকট্রোড যখন আমরা একটা কোনো টিস্যুর মধ্যে ওটা পিঞ্চ করে ধরবো তখনই ওই ছোট্ট টিস্যুটাই হচ্ছে আমাদের কোয়াগুলেশন হয়ে যাবে। এটাই হচ্ছে বায়োপোলার ডায়াথার্মির একটা পুরো কনফিগারেশন। এবং আমি এর পরবর্তীতে যখন কম্পেয়ার করে দেখাবো মনোপোলার ডায়াথার্মি এবং বায়োপোলার ডায়াথার্মি, বিষয়টা আমাদের আরেকটু সহজ হয়ে যাবে। এবং যখন আমাদের খুব প্রেসাইজ সার্জারির দরকার হয়, যে আমরা চাচ্ছি না যে টিস্যু বার্ন হোক, মানে আমাদের হিট ইফেক্টটা বেশি হোক, আলাদা কোনো ডিসঅ্যাডভান্টেজ এই থার্মাল এনার্জি ইউজ করার জন্য হোক, তখন আমরা
সেই সার্জারি করার জন্য বাইপোলার ডায়াথার্মি গুলো ইউজ করে থাকি এবং এটা সেফ। এখানে হচ্ছে আমাদের টিস্যু ডিস্ট্রাকশন কম হচ্ছে এবং প্রিসাইসলি আমরা ইউজ করতে পারছি। তো বাইপোলার ডায়াথার্মি অনেক পার্থক্য বলেই দিলাম। মেন পার্থক্য হচ্ছে যে এখানে পেশেন্ট প্লেট নেই, এটা একটা। আর হচ্ছে এখানে হচ্ছে কিছু ফাংশন যেটা মনোপোলার ডায়াথার্মিতে আমরা অ্যাডভান্টেজ হিসেবে করতে পারবো, কিন্তু বাইপোলার ডায়াথার্মিতে পারবো না। মনোপোলার ডায়াথার্মিতে আমরা কাটিংও করতে পারি, কোয়াগুলেশনও করতে পারি, পালকারেশনও করতে পারি, ডেসিকেশনও করতে পারি। কিন্তু বাইপোলার ডায়াথার্মি কিছুটা বোরিং, তাকে শুধুমাত্রই কোয়াগুলেশন করা যাবে, আর কিছুই করা যাবে না, এটা একটা। আর 2 নাম্বার, অনেক সময় আমরা দেখি যে ব্লাড আসছে, আমাদের অপারেটিভ ফিল্ড একদম হচ্ছে ব্লাডে ভেসে যাচ্ছে, তখন আমরা কি করি, সাক করে হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে আমরা মপিং করে সেই জায়গায় কোনো একটা ব্লিডিং ভেসেল দেখে আর্টারি ফরসেপ দিয়ে ধরে ফেলে তখন আমরা আমাদের অ্যাসিস্ট্যান্ট বা আমাদের সার্জন যারা থাকে তাদেরকে আমরা বলি যে একটু ডায়াথার্মিতে ওখানে টাচ করে দিলেই তখন দেখা যায় সেই অ্যাটাচড আর্টারি ফরসেপের মাধ্যমে ব্লিডিং ভেসেলটা কোয়াগুলেট হয়ে যাচ্ছে। কিন্তু বাইপোলার ডায়াথার্মির ক্ষেত্রে সেটা আমরা করতে পারবো না। আমরা যখন কোনো হচ্ছে এই কোয়াগুলেশনটা করতে যাব, আমাদেরকে আমাদের সেই ব্লাড ভেসেলটাকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে সেটাকে হচ্ছে আমাদেরকে এই বাইপোলার ডায়াথার্মির স্মল অ্যাক্টিভ ইলেকট্রোড দিয়ে সেটাকে ধরতে হবে এবং আমরা তখনই হচ্ছে আমরা এটাকে কোয়াগুলেশন ইফেক্টটা পেতে পারবো। যে ছবিটার কথা আমি আগে থেকে বলছিলাম যে আসলে মনোপোলার ডায়াথার্মি এবং বাইপোলার ডায়াথার্মি কি পার্থক্য, আসলে এটাতে কি হয় না হয়, অনেক কিছু বলা হয়ে গেছে, তা আমরা একটু রিফ্রেশ করে নেই। যে মনোপোলার ডায়াথার্মির মধ্যে দেখতে পাচ্ছি এখানে 2টা কেবল আছে, একটা অ্যাক্টিভ কেবল আর একটা হচ্ছে ডিসপারসিভ কেবল। বাট বাইপোলার ডায়াথার্মির ক্ষেত্রে এখানে কোনো ডিসপারসিভ কেবল নাই। আর এখানে দেখা যাচ্ছে মনোপোলার ডায়াথার্মির ক্ষেত্রে একটা অ্যাক্টিভ ইলেকট্রোড থাকছে, কিন্তু বাইপোলার ডায়াথার্মির ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে 2টা অ্যাক্টিভ ইলেকট্রোড থাকছে। মনোপোলার ডায়াথার্মিতে পেশেন্ট প্লেট আছে, কিন্তু বাইপোলার ডায়াথার্মিতে কোনো পেশেন্ট প্লেট নেই। আর ফাংশনের ক্ষেত্রে আমরা বলেছি যে মনোপোলার ডায়াথার্মিতে আমরা কাটিং, কোয়াগুলেশন, পালকারেশন অনেকগুলো ফাংশন করতে পারি, কিন্তু বাইপোলার ডায়াথার্মিতে আমাদের শুধু একটাই ফাংশন, সেটা হচ্ছে কোয়াগুলেশন। আরেকটা জিনিস, এটা আমাদের যারা হচ্ছে রেসিডেন্সি ফেজে পরীক্ষা দিবেন বা হচ্ছে সার্জারিতে পরীক্ষা দিবেন, এটা হয়তো অনেকে জিজ্ঞেস করতে পারে যে সেফটি ইউজ অফ দ্য ডায়াথার্মি, এটা অনেক সময় শর্ট কোশ্চেন আসে, তাহলে কি কি? এখানে কয়েকটা জিনিস আমরা হচ্ছে পয়েন্ট করে বলে ফেলবো। সেফটি, এই জিনিসটা নেওয়া হয়েছে RCS থেকে। তো জেনারেল সেফটি কি, যখনই আমরা কোনো জিনিস, আমরা যখন একটা এসি অন করি বা হচ্ছে টিভি অন করি, তখন আমরা কি করি, সেটার ম্যানুয়ালটা দেখে নিই, এটা কিভাবে কাজ করছে, কিভাবে আর যখন আমরা ডায়াথার্মিতে কাজ করব, তখন হচ্ছে আমরা যেহেতু আরেকজনের হচ্ছে পেশেন্টের লাইফ নিয়ে কাজ করব, নিজেদের সিকিউরিটির বিষয় আছে, সো এই ক্ষেত্রে যখন আমরা কোনো ডায়াথার্মি ইউজ করব, তার যে একটা ম্যানুয়াল থাকবে, সেই ম্যানুয়ালটা আমরা চেক করে নিব এবং সব ডায়াথার্মি সেটের সাথে একটা ম্যানুয়াল থাকে, সেটা আমরা পড়ে নিব। এটা হচ্ছে একটা জেনারেল সেফটি। তাহলে আমরা মেশিন সম্পর্কে ভালো একটা আইডিয়া হয়ে গেল আমাদের। 2 নাম্বার হচ্ছে রেসপন্সিবিলিটি। এই পুরা ডায়াথার্মি রিলেটেড কোনো যদি হ্যাজার্ড হয়, সেটা সার্জনকে পুরাটা নিতে হবে, রেসপন্সিবিলিটি নিতে হবে। কিন্তু প্রায় সময় আমরা দেখি যে অপারেশন শুরু হতে যাচ্ছে, পেশেন্ট পজিশনিং হচ্ছে, তখন শুধুমাত্র নার্স আছেন বা অ্যানেস্থেটিস্ট আছেন, কিন্তু মেইন সার্জন যিনি হচ্ছে ডায়াথার্মি রিলেটেড কাজগুলো করবেন এবং এটার সাথে ডিসঅ্যাডভান্টেজ গুলো ওনার কাঁধে যাবে, তিনি কিন্তু তখন থাকেন না। সো এটা আসলে ঠিক না। আমাদের তখন সার্জনদেরকে অবশ্যই দেখতে হবে যে পেশেন্টের হচ্ছে আগে থেকে কোনো হচ্ছে কোনো এরকম কোনো শরীরের মধ্যে কোনো কিছু আছে যেটা পরবর্তীতে মনে হতে পারে যেটা ডায়াথার্মি বার্ন হয়েছে, সেগুলো চেক করে নিতে হবে। এবং হচ্ছে পেশেন্টের হচ্ছে সুন্দর করে পেশেন্ট প্লেটটা লাগানো হয়েছে কিনা, মেশিন ভালো করে ওয়ার্ক করছে কিনা, সেগুলো হচ্ছে সার্জনকে আগে থেকে খেয়াল করে নিতে হবে। 3 নাম্বার কথা হচ্ছে অ্যালার্মটা কি, ডায়াথার্মি মেশিনটা যদি ঠিক মতো হচ্ছে কানেক্ট না হয়, সার্কিটটা যদি প্রপারলি ওয়ার্ক না করে, তাহলে মেশিন একটা শব্দ করবে যে এটা ডিফল্ট হয়েছে, এটা চেক করতে হবে। সেই অ্যালার্মটা হচ্ছে আমাদের হেল্প করবে সার্জনদেরকে। তো এই অ্যালার্মটা হবে যখন এই অ্যালার্মটা হওয়ার জন্য আমাদের প্রথমে আগে লাগাতে হবে পেশেন্ট প্লেট
ডিসপারসিভ কেবলের সাথে জেনারেটর, দেন হচ্ছে আমরা ইলেকট্রোডটা লাগাবো। কিন্তু প্রায় সময় দেখা যায় যে আমরা অনেক সময় দেখা যায় যে ইলেকট্রোডটা আগে লাগাচ্ছি এবং পেশেন্ট প্লেটটা অনেক পরে লাগানো হচ্ছে, বা অনেক সময় দেখা যায় লাগানো হচ্ছেই না, পরে সার্জন বলার পরে লাগানো হচ্ছে। সো এই জিনিসগুলো আসলে খুবই 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 লক্ষ্য করার মতো বিষয়, যে হচ্ছে আমরা পেশেন্ট প্লেটটা ঠিক মতো লাগাচ্ছি কিনা। পেশেন্ট প্লেটটা অবশ্যই আগে লাগাতে হবে, এটা লিখাই আছে এখানে যে first connect the patient plate to the patient, connect the return lead to the plate, switch on the diathermy machine so the plate continuity alarm sound. Only now is the return lead connected to the diathermy machine, thus silencing the continuity alarm. So এই জিনিসটা হচ্ছে আমাদের খেয়াল করতে হবে যে আমরা আমরা মেশিনের ম্যানুয়ালটা জানবো এবং হচ্ছে সার্জন হিসেবে আমরা হচ্ছে পেশেন্টের ঠিক মতো হচ্ছে সব মেশিন এবং পেশেন্ট পজিশনিং এবং পেশেন্ট প্লেট ঠিক আছে কিনা সেটা খেয়াল করব। এই তিনটা জিনিস হচ্ছে আমাদের একটা সেফটির পার্ট। আরো কিছু পার্ট আছে যেটা হচ্ছে পেশেন্ট প্লেট। পেশেন্ট প্লেটের ক্ষেত্রে যেটা হচ্ছে লাগানোর ক্ষেত্রে আমরা বলে দিয়েছি যে পেশেন্ট প্লেটের ক্ষেত্রে আমরা এমন একটা জায়গায় লাগাবো যেখানে হচ্ছে তার রোবাস্ট ব্লাড সাপ্লাই থাকবে এবং খুব ফ্ল্যাশি থাকবে, মাসল যেখানে বেশি থাকবে, যাতে ডিসপার্স হয়ে যেতে পারে হিটটা। তো এরকম একটা জায়গায় লাগাবো এবং সেটা হচ্ছে শেপ করে নিতে হবে, হেয়ারি থাকা যাবে না এবং হচ্ছে কোনো বনি প্রমিনেন্স বা স্কার টিস্যু থেকে দূরে থাকতে হবে এবং পেশেন্ট প্লেটটা কভার করে থাকতে হবে 70 সেন্টিমিটার স্কয়ার সারফেস এরিয়া। এবং আমরা যখন পেশেন্ট প্লেটটা লাগাবো আমরা সেই ওই তার স্কিন এরিয়াটা আগেই হচ্ছে আমরা অবজার্ভ করে নিব যে এখানে আগে থেকে কোনো এক্সিস্টিং কোনো স্কিন কন্ডিশন আছে কিনা, কারণ আমরা পরবর্তীতে এটা কনফিউজ হতে পারি যে এটা ডায়াথার্মি বার্ন বা তার প্রিভিয়াসলি আগে থেকে প্রেসার সোর্স ছিল এক্সেট্রা। তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের পেশেন্ট প্লেটের ক্ষেত্রে খেয়াল করতে হবে, যেটা আমাদের একটা সেফটি পার্ট। এরপরে যেটা আমরা বলি পেশেন্টদের ক্ষেত্রে যে আপনারা হচ্ছে যখন অপারেশন করতে আসবেন তখন কানের দুল, তারপর হচ্ছে নাকের ফুল এবং হাতের চুড়ি এবং নুপুর, অনেকে দেখা যায় তাবিজ বাঁধে বা অনেকে দেখা যায় হচ্ছে মেটালের হচ্ছে বোতাম থাকে এরকম শার্ট পরে বা হচ্ছে প্যান্ট পরে আসেন। তো এই জিনিসগুলো হচ্ছে পরে আসা যাবে না, এগুলো হচ্ছে খুলে আসবেন। এবং পেশেন্ট পজিশনিং করার সময় আমাদেরকে দেখতে হবে যে অ্যাক্সিডেন্টালি পেশেন্টের হাতটা কোনো হচ্ছে মেটাল ট্রে বা ড্রিপের সাথে লেগে আছে কিনা, কারণ আমরা যখন ডায়াথার্মিটা দিব তখন দেখা যাবে এগুলো যদি হচ্ছে মেটাল জিনিসগুলো লেগে থাকে তার শরীরে থাকে, তাহলে যেসব জায়গায় সেই মেটালগুলো আছে তা সেই সব জায়গাগুলো বার্ন হয়ে যাবে। মোটামুটি এই কয়েকটা বিষয় যদি আমরা খেয়াল করি তাহলেই আমাদের ডায়াথার্মির হচ্ছে সেফটি ইউজটা সুনিশ্চিত হবে। এখন আমরা কিছু স্পেশাল কন্ডিশন জানবো যেটা হচ্ছে ডায়াথার্মির সাথে আসে। এখন এত কিছু করার পরেও হয়ে গেল বার্ন, কি করব তাহলে সেটাও আমাদেরকে জানতে হবে। যদি বার্ন হয়ে যায় তখন হচ্ছে আমরা যে বার্নটা হবে সেই বার্নের ক্ষেত্রে আমরা সার্জনকে রেসপন্সিবিলিটি নিতে হবে এবং সার্জন তখন সামন করবেন যে হচ্ছে যে সেফটি মেডিকেল ইকুইপমেন্ট অফিসার যিনি আছেন তাকে সামন করবেন যে হচ্ছে এই মেশিনটা ঠিক ছিল কিনা, এর কোনো ফল্টি হয়েছে কিনা যেটার জন্য রিপ্লেস করাটা জরুরি ছিল সেরকম কিছু হয়েছে কিনা সেটা করবেন। এবং পুরা অপারেশন থিয়েটারে তখন যারা থাকবেন সবাই হচ্ছে এটা ব্যাপারে ইনফর্ম হবেন এবং সবাই এই ব্যাপারে কাজ করবেন তখন। এবং যে বার্নটা হয় সেটা সাধারণত ডিপ বার্ন হয়। সেই ডিপ বার্ন হলে সেটাকে আমরা তখন সার্জিক্যাল যে ম্যানেজমেন্ট সেটা আমাদের করে দিতে হবে, যেমন তার এক্সিশন করে ওঠানি হচ্ছে আমাদের সেটা কভার করে দেওয়া যেতে পারে, সেটা আমরা করে দিব। এই হলো তার উন্ড কেয়ার। এবং কিছু হচ্ছে মেডিকেল কেয়ার যেটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে আসলে ফল্টটা কার ছিল, এটা কি সার্জনের ফল্ট ছিল নাকি হচ্ছে এইটা হচ্ছে মেশিনটার ফল্ট ছিল নাকি হচ্ছে অন্য কিছু ফল্ট ছিল, সেটা আমাদের খুঁজে বের করতে হবে এবং সেটা পেশেন্টকে নোটিফাই করতে হবে। এই হলো আমাদের হচ্ছে যদি বার্ন হয় তাহলে আমরা সেটা কিভাবে ম্যানেজ করব সেই বিষয়টা এখানে বলা হলো। এরপরে হচ্ছে ডায়াথার্মির সাথে আরেকটা জিনিস, এটা খুব পরীক্ষায় আসে, স্পেশালি এমআরসিএস পরীক্ষায় এরকম থাকে যে পেসমেকার পেশেন্ট আছে, আপনি এখন কিভাবে সার্জারি করবেন বা কিভাবে কাউন্সেলিং করবেন। এখানে কাউন্সেলিং এর ক্ষেত্রে যেটা আমাদেরকে বলতে হবে
যে পেসমেকার পেশেন্টদেরকে যদি আমরা সার্জারি করি তাহলে আমাদের মাথায় দুইটা পসিবল ডেঞ্জার মনে রাখতে হবে। এক নাম্বার হচ্ছে যে পেসমেকারটা যে কোনো সময় হচ্ছে যে সেটা নন ফাংশনিং হয়ে যেতে পারে বিকজ অফ দ্য ইউজ অফ এক্সটার্নাল ইলেকট্রিসিটি। এর ফলে কি হবে, পেশেন্টের কিন্তু যে কোনো সময় কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে সাডেন ডেথ হতে পারে। দুই নাম্বার কথা হচ্ছে যে পেসমেকার বক্সটা থাকলে সেটা হচ্ছে মায়োকার্ডিয়ামে যাচ্ছে এবং সেই মায়োকার্ডিয়াম বার্ন হয়ে যেতে পারে, সেই ওয়্যার গুলা ওখানে ট্রেভেল করে গিয়ে ওখানে বার্ন করে ফেলতে পারে। এই দুইটা জিনিস আমাদের ডেঞ্জারাস জিনিস। সো আমাদেরকে অবশ্যই যখন পেসমেকার পেশেন্টকে আমরা কোনো সার্জারি করব আমাদেরকে অনেক কিছু প্রিপারেশন নিতে হবে। প্রথমত আমরা চেষ্টা করব যাতে ডায়াথার্মি মেশিন ইউজ না করতে হয়, আর যদি করতে হয় বা আমরা যখন সার্জারি প্রিপারেশন নিব তখন হচ্ছে আমরা একজন কার্ডিওলজিস্টের ওপিনিয়ন নিয়ে নিব। আমরা জিজ্ঞেস করে নিব কেন তার পেসমেকার দেওয়া হয়েছিল এবং তার কি ধরনের পেসমেকার ইউজ করা হয়েছে এবং কেন ইউজ করা হয়েছে, কবে ইউজ করা হয়েছে, এবং পেসমেকারের কিন্তু একটা ক্লিনিক আছে যে এটা রেগুলার চেকআপ হয় কিনা, তার পেসমেকারটা ভালো আছে কিনা, সেই ধরনের জিনিসগুলো আমাদের ঠিক করে নিতে হবে। এবং আমাদের সেই সাথে আমাদের যে অ্যানেস্থেসিওলজিস্ট থাকবেন তাকেও আমাদেরকে বলতে হবে যে এই পেশেন্টের পেসমেকার আছে, আমরা সার্জারি করতে যাচ্ছি, এবং আমাদের ওটিতেও তখন কার্ডিয়াক অ্যারেস্ট হলে সেটা রিসাসিটেশন সবকিছু রেখে দিতে হবে। এই জিনিসগুলো হচ্ছে ডায়াথার্মি এবং পেসমেকারের পেশেন্টের সাথে রিলেটেড। এবং আরো কিছু জিনিস আছে সেটা আমি আরেকটা পরের স্লাইডে বলবো যে পেসমেকার পেশেন্টের জন্য আমরা আর কি কি মানে ডায়াথার্মি ইউজটা কিভাবে সেফ ওয়েতে করতে পারি। ডায়াথার্মি আমরা ল্যাপারোস্কোপিক প্রসিডিউরতে ইউজ করে থাকি। আমরা যারা ল্যাপারোস্কোপিক কোলসিস্টেক্টমিতে দেখেছি যে দেখা যায় যে আমরা যখন হুক ডিসেক্টিং ফরসেপ বা হচ্ছে ডিসেক্টিং ফরসেপ গুলো দেই তখন দেখা যাচ্ছে যে আমরা গল ব্লাডার ফোসা থেকে লিভারের বেড থেকে যখন গল ব্লাডারটাকে নিয়ে আসি তখন ডায়াথার্মিটা দেই। এবং সেক্ষেত্রে আমাদের যেটা হয় অনেক সময় যেহেতু ডায়াথার্মি ল্যাপারোস্কোপির ক্ষেত্রে বিভিন্ন পোর্ট থাকে, সেই পোর্ট গুলা দেখা যায় যে একটা আরেকটার সাথে এরকম ক্রিস ক্রস হয়ে যেতে পারে। তো আমি ধরলাম যে আমার একটা পোর্ট এরকম আছে আর একটা পোর্ট এরকম আছে, এখন এই পোর্টটা দিয়ে আমি যদি হচ্ছে আমার ডায়াথার্মি মেশিনের এনার্জিটা দিচ্ছি তখন দেখা যাচ্ছে ওইখানে যে মেটালিক আরেকটা পোর্ট ওটার সাথে লেগে তখন এই পোর্টটা হয়তো বা পেটের মধ্যে লিভারের কোনো একটা জায়গা টাচ করে আছে। এখানে আমি ইউজ করছি গল ব্লাডার ফোসাতে, কিন্তু দেখা যাবে এই পোর্টটা এই দিক থেকে ডিরেক্ট হচ্ছে একটা কাপলিং হয়ে গিয়ে ওখানে লিভার টিস্যুটা ড্যামেজ করে দিতে পারে। সো এই ল্যাপারোস্কোপিক প্রসিডিউরের ক্ষেত্রে ডায়াথার্মির সাথে এই রিলেটেড হ্যাজার্ড গুলো হতে পারে, এগুলো নিয়ে আমরা একটু পড়বো। আর কমপ্লিকেশন অফ ডায়াথার্মি কি কি হতে পারে, সেখানে হতে পারে ইলেকট্রোকুশন, এক্সপ্লোশন, বার্ন, চ্যানেলিং, ক্যাপাসিটেন্স কাপলিং, কার্ডিয়াক অ্যারেস্ট এটসেট্রা। ইলেকট্রোকুশন মানে যেটা আমরা বললাম, যদি পেশেন্ট হচ্ছে কোনো হচ্ছে মেটাল অবজেক্ট পড়ে থাকে বা মেটাল অবজেক্টের সাথে লেগে থাকে তখন তার ইলেকট্রোকুশনটা হতে পারে। আবার এক্সপ্লোশন হতে পারে কখন, আগে যেমন হচ্ছে আমরা আগে যখন দেখা যেত যে বাউল প্রিপারেশন করার সময় দেখা যেত ম্যানিটোল বেসড হচ্ছে বাউল প্রিপারেশন দেওয়া হতো, তখন সেখান থেকে বিভিন্ন ধরনের গ্যাস উৎপন্ন হতো। তখন যখন ডায়াথার্মিটা ইউজ করা হয় তখন দেখা যাচ্ছে যে সেই গ্যাসগুলো থেকে মিথেন গ্যাসগুলো থেকে দেখা যাচ্ছে সেখানে এক্সপ্লোশন হয়ে যেতে পারে। আর বার্ন যেটা সেটা হচ্ছে ওই ফল্টি কোনো অ্যাপ্লিকেশন করার কারণে পেশেন্টের হয়তো পেশেন্ট প্লেটটা ঠিক মতো লাগানো হলো না, সেটা এক্সপোজ থাকলো, সেখানে দেখা যাচ্ছে যে পেশেন্ট প্লেটের জায়গায় পেশেন্টের বার্ন হয়ে গেল। আর চ্যানেলিং কি ইফেক্টটা, চ্যানেলিং ইফেক্টটা হচ্ছে আমরা ডায়াথার্মি করছি এক জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে তার হিট প্রোডাকশন বা ইফেক্ট আরেক জায়গায় পড়ছে। সাপোজ আমরা যদি ডায়াথার্মিটা এরকম একটা জায়গায় ইউজ করলাম কিন্তু দেখা যাবে যে হিটটা পুরা এই আদার সারাউন্ডিংস এ চলে যাচ্ছে, এই জিনিসটাই হচ্ছে চ্যানেলিং। স্পেশালি যখন হচ্ছে সার্কামসিশন করা হয় তখন যদি আমরা ডায়াথার্মি ইউজ করি তখন দেখা যাচ্ছে যে স্পার্মাটিক কর্ডে সেটা ডিস্ট্রাকশন করে ফেলতে পারে। পেনিসে কাজ করা হচ্ছে কিন্তু ওদিকে তার স্পার্মাটিক কর্ডটা ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে, এই ইফেক্টটাকে বলা হচ্ছে চ্যানেলিং। আর ক্যাপাসিটেন্স কাপলিং এটা হচ্ছে আসলে ল্যাপারোস্কোপিক প্রসিডিউরে ডায়াথার্মির যে হ্যাজার্ডটা সেটাকে আমরা বলি ক্যাপাসিটেন্স কাপলিং। আর কার্ডিয়াক অ্যারেস্টটা মেইনলি হচ্ছে পেসমেকার ইউজ করা হচ্ছে এরকম পেশেন্টের জন্য, দেখা যাচ্ছে যে তার ডায়াথার্মিটা পেসমেকারের ফাংশনটাকে ডিস্ট্রয় করে দিচ্ছে এবং পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে যে একটা ডায়াথার্মিক কমপ্লিকেশন, এখানে দেখা যাচ্ছে যে ডিপ বার্ন হয়েছে কোনো ফল্টি অ্যাপ্লিকেশনের কারণে।
আর এই ছবিটা একটু বোঝানোর চেষ্টা করা হয়েছে চ্যানেলিং ইফেক্টটা। ইলেকট্রোডটা দেওয়া হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে তার ইফেক্টটা পুরা পুরা চারপাশে সারাউন্ডিংলি চলে যাচ্ছে, এটাই হচ্ছে আসলে তার চ্যানেলিং ইফেক্ট। আর এটা হচ্ছে আরেকটা ইফেক্ট যেটাকে আমরা বলি হচ্ছে ক্যাপাসিটেন্স কাপলিং। এখানে আমি যেটা বোঝানোর চেষ্টা করেছিলাম ল্যাপারোস্কোপিক প্রসিডিউরের সাথে যে ক্যাপাসিটেন্স কাপলিংটা হয়, এখানে দেখতে পাচ্ছি যে একটা প্রোব দিয়ে ডায়াথার্মি ইউজ করা হচ্ছে কিন্তু অ্যাক্সিডেন্টলি আরেকটা পোর্টে যেটাতে হচ্ছে ক্রোকোডাইল লাগানো আছে সেটা হচ্ছে টাচ করে আছে পেটের মধ্যে আরেকটা কোনো এরিয়া, এবং সেই এরিয়াটা বার্ন হয়ে যাচ্ছে। এখন আমরা কি পয়েন্ট গুলো আবার একটু আলোচনা করে নিই যে এই কি পয়েন্টের সাথে কি কি জিনিস হতে পারে। তো সার্জনকে পুরো রেসপন্সিবিলিটি নিতে হবে ডায়াথার্মি রিলেটেড যে কোনো হ্যাজার্ডের জন্য, এবং হচ্ছে এই অলওয়েজ only the surgeon yielding the active electrode should activate। এখানে হচ্ছে এটার জন্য একটা সমস্যা হচ্ছে। আচ্ছা, আর এখানে আমাদের আরো জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সার্জনস আর রেসপন্সিবল ফর ইউজিং দ্য ইকুইপমেন্ট কারেক্টলি and only the surgeon yielding the active electrode should activate the machine. Always replace the electrode in an insulated quiver after use. If diathermy performance is poor, carefully check the patient plate and lead rather than increasing the dial settings. Avoid diathermy completely in patient with pacemaker if possible. If not, consider bipolar diathermy. If monopolar diathermy must be used, place the patient plate so that the diathermy current flow away from the pacemaker system. Use only short burst and stop all diathermy if any arrhythmia occurs. এই জিনিসটা আমাদের পরীক্ষা অনেক সময় আসে যে পেসমেকার পেশেন্ট এবং ডায়াফ্রামের সাথে আমরা কি করব, তখন আমাদের ওই আগে যে বলেছি কথাগুলো যে আমরা একজন কার্ডিওলজিস্টের সাথে কথা বলে নিব কেন তার পেসমেকার দেওয়া হয়েছে, কবে দেওয়া হয়েছে, তার পেসমেকারটা রেগুলার চেক আপ করা হয় কিনা, এবং আমরা অ্যানেস্থেসিওলজিস্টকেও জানাবো যে এই পেশেন্টের পেসমেকার আছে, তার হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, সেজন্য তার প্রিপারেশন বা রিসাসিটেশন রাখতে হবে। আর আমরা যখন সার্জনরা যখন ডায়াফ্রামি ইউজ করব তখন আমরা অবশ্যই চুজ করব বাইপোলার ডায়াফ্রামি। আর যদি দেখা যায় আমাদের ফ্যাসিলিটি সেরকম বাইপোলার ডায়াথ্রামি দিচ্ছে না, আমাদের মনোপোলার ডায়াথ্রামিটা ইউজ করতে হচ্ছে, তাহলে আমরা এমন ভাবে পেশেন্ট প্লেটটাকে দিব যাতে সেটা কারেন্টটা হচ্ছে পেসমেকার থেকে অ্যাওয়ে থাকে, এবং আমরা শর্ট বার্স্ট দিব। দেখা যায় আমরা 10 সেকেন্ডের মতো ইউজ করব, অ্যাপ্লিকেশন করব, এবং হচ্ছে যে শর্ট বার্স্ট করে আমরা আমাদের যে ব্লিডিং ডাকে স্টপ করে আমরা আমাদের কাজটাকে শেষ করে আসতে হবে। Beware of using diathermy on or inside the intestine. Its gas contain hydrogen and methane. Both are inflammable and explosive. যেটা আমাদের বলা হয়েছে যে ডায়াথ্রামি যদি আমরা হচ্ছে গ্যাস কন্টেনিং কোনো যেমন মিথেন যে ফ্লেমেবল গ্যাসের মধ্যে দেই তখন সেখানে এক্সপ্লোশন হতে পারে। এবং অবশ্যই beware of using diathermy on appendage such as sulpins, penis, isolated tissue such as testes. High current density can persist beyond the operative site, যেটাকে আমরা বলছি channeling effect. Remember that diathermy can damage other structures such as sutures and endotracheal tube and their balloons. Ensure that the insulation of instruments is complete and undamaged, and avoid sparking between bowel valve and electrode. ডায়াথ্রামিটা আসলে হচ্ছে আমাদের হেমোস্টেসিসের জন্য পারপাস হিসেবে ইউজ করা হচ্ছে, কিন্তু এখন মডার্ন অ্যাডভান্সমেন্ট হিসেবে হেমোস্টেসিস হিসেবে আরো কিছু সার্জিক্যাল টুলস রয়েছে, আরো কিছু এনার্জি সোর্স রয়েছে। তো আমরা একটু জেনে রাখি, হয়তোবা কোনোদিন আমরা সেই বিষয়ে পড়াশোনা করব। যেমন সেকেন্ড জেনারেশন বাইপোলার সার্কিট, যেটা অনেকেই হয়তোবা লিগাশিওর এর নাম শুনেছেন বা দেখেছেন। এখানে দেখা যাচ্ছে এই ছবিটা হচ্ছে এটা লিগাশিওর, এটা আমরা হচ্ছে ল্যাপারোস্কোপিক প্রসিডিওরের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। আর এই যে ছবিটা এটা হচ্ছে এটা হচ্ছে ট্রাইপোলার, সবগুলোই হচ্ছে সেকেন্ড জেনারেশন বাইপোলার সার্কিট।
আরেকটা আরেকটা হচ্ছে হেমোস্ট্যাসিস হিসেবে ইউজ করা হচ্ছে, কিন্তু এটার যে এনার্জি সোর্স এটা কিন্তু হচ্ছে ইলেকট্রিসিটি না, সেটা হচ্ছে সোনিক ভাইব্রেশন। এখানে হচ্ছে সাউন্ড ওয়েভটাকে ইউজ করা হয়, সেটাকে আমরা বলি হারমোনিক স্কালপেল। এই ছিল মোটামুটি ডায়াথার্মি রিলেটেড আমাদের টপিক। এখন আমরা আজকে সেকেন্ড টপিকটা নিয়ে পড়াশোনা করবো, সেটা হচ্ছে টর্নিকেট। টর্নিকেটটা কি? টর্নিকেটটা কিছুই না, দেখা যাবে আমরা জীবনে অনেক অনেক অনেকবার ব্লাড দিয়েছি, অনেকবার হচ্ছে আমাদের ইনভেস্টিগেশনের জন্য হচ্ছে ব্লাড নিতে হয়েছে, তখন আমাদেরকে আর্মের মধ্যে কিউবিটাল ফোসার মধ্যে ভেনটাকে এনগোর্স করার জন্য দেখা যাচ্ছে প্রক্সিমাল জায়গায় একটা হচ্ছে রিবন একটা হচ্ছে প্লাস্টিক একটা কিছু বেঁধে দেওয়া হচ্ছে, বেঁধে দিয়ে হচ্ছে আমাদের ডিস্টালি হচ্ছে যে ভেনটা থাকে সেটাকে প্রমিনেন্ট করে আমরা হচ্ছে ড্র করে নিচ্ছি, এই জিনিসটা হচ্ছে টর্নিকেট। এখন এই টর্নিকেটটা এই প্রশ্ন আসে হোয়াট ইজ টর্নিকেট, টাইপস অফ টর্নিকেট এবং ইউজ অফ টর্নিকেট and precaution of the tourniquet, complication of the tourniquet, এই ধরনের বা কন্ট্রাইন্ডিকেশন অফ দ্য টর্নিকেট, এই ধরনের কিছু প্রশ্ন পরীক্ষার সময় আমরা ফেস করে থাকি, এবং এটা যদি আমরা বুঝে যাই আমরা নিজেরাই সেটা লিখতে পারবো। Tourniquet is a constriction or compressing device used to control venous and arterial circulation to an extremity for a period of time. There are three types of tourniquet: surgical tourniquet, emergency tourniquet and rehabilitation tourniquet. এটা আসলে আরো অনেকভাবে ক্লাসিফাই করা যায়, যেমন হচ্ছে নন নিউমেটিক টর্নিকেট, নিউমেটিক টর্নিকেট এক্সেট্রা। এখানে যে ক্লাসিফিকেশনটা দেওয়া হয়েছে সেটা পারপাস অফ ইউজের জন্য। যখন আমরা সার্জারিতে ইউজ করব টর্নিকেট সেটা হচ্ছে সার্জিক্যাল টর্নিকেট, যখন এমার্জেন্সি কন্ডিশনে আমরা ইউজ করব তখন সেটা হচ্ছে এমার্জেন্সি টর্নিকেট, এবং আমরা পোস্ট অপারেটিভ পিরিয়ডে যদি কখনো টর্নিকেটকে ইউজ করি তখন সেটা হচ্ছে রিহ্যাবিলিটেশন টর্নিকেট। আর হিস্ট্রি, টর্নিকেটটা কিভাবে এসেছে? ডিউরিং আলেকজান্ডার দ্য গ্রেট, দ্য মিলিটারি campaign in the 4th century BC, tourniquets were used to snatch the bleeding of wounded soldiers. Romans used them to control bleeding, especially during amputation. These tourniquets were narrow strips made of bronze, using only leather for comfort. In 1718, French surgeon Jean-Louis Petit developed a screw device for occluding blood flow in the surgical site. Before this invention, the tourniquet was a simple garrote tightened by twisting a rod. Thus, its name tourniquet from turner or to turn. In 1785, Sir Gilbert Blaine advocated that in battle, each Royal Navy sailor should carry a tourniquet. সার্জিক্যাল টর্নিকেটটা আসলে আমরা যদি ভাগ করি তাহলে দুইটা ভাগেই আমরা বলবো, সেটা হচ্ছে নন নিউমেটিক টর্নিকেট এবং নিউমেটিক টর্নিকেট। এই নন নিউমেটিক টর্নিকেটের মধ্যে আছে সিলিকন রিং টর্নিকেট আর ইলাস্টিক রিং টর্নিকেট, যেটা আমরা দেখি যে যারা ফ্লেবোটমিস্ট থাকে তারা হচ্ছে ইউজ করে থাকে, পকেটে নিয়ে নিয়ে ঘুরে বেড়ায় এবং তাদের প্রয়োজন মতো ইউজ। নিউমেটিক টর্নিকেটটা এটা হচ্ছে একটু এখানে যেহেতু ইয়ার ইউজ করা হয়, ইনফ্লেট করতে হয়, সেটা একটা ছবি দেখলে বোঝা যাবে, যারা অর্থোপেডিক্সে কাজ করেন তারা নিউমেটিক টর্নিকেটটা হয়তো দেখে অভ্যস্ত আছেন। আর ইমার্জেন্সি টর্নিকেট যে এখন হচ্ছে আমরা যখন কোনো ব্লিডিং হয় তখন আমরা কি করি, দেখা যায় যে কোনো জায়গায় আমাদের দেশে যে ওঝারা থাকে তারা দেখা যায় যে সাপে কাটলে ওরা ওই জায়গায় প্রক্সিমালি হচ্ছে একটা টাইট করে একটা বেঁধে দিয়ে দেয়, যদিও তাদের উদ্দেশ্যটা থাকে যাতে বিষ যাতে চারপাশে ছড়িয়ে যেতে না পারে। সেই সময়ে যে কোনো একটা অ্যাকিউট কন্ডিশনে এখন সেটা সাপের ওঝা না হয়ে যদি কোনো আমরা সার্জনরা বা হচ্ছে যারা হেলথ ওয়ার্কাররা থাকবো যে ব্লিডিং হচ্ছে, আমরা সেই জায়গায় প্রেসার দিব এবং প্রক্সিমালি হচ্ছে তাকে একটা টর্নিকেট দিয়ে তার ব্লিডিংটা স্টপ করে কোথাও পাঠাতে পারি, তাহলে দেখা যাবে পেশেন্ট আর অতিরিক্ত ব্লাড ক্ষয় হয়ে শকে মরে না যেয়ে দেখা যাবে যে কোথাও একটা জায়গায় এসে তখন তার ব্লিডিংটা কেন হচ্ছে সেটা বন্ধ করার সুযোগ পেতে পারে। সেই সময় যে টর্নিকেটটা ইউজ করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ইমার্জেন্সি টর্নিকেট। আর রিহ্যাবিলিটেশন টর্নিকেট এটা দেখা যাচ্ছে কিছু স্টাডি করা হয়েছে, স্পেশালি যখন হচ্ছে টোটাল নি আর্থ্রোপ্লাস্টি করা হয় তখন দেখা গেছে যে পোস্ট অপারেটিভ পিরিয়ডে এই পেশেন্টদের যদি একটু লো প্রেসারে টর্নিকেটটা ইউজ করা হয় তাহলে দেখা যায় পেশেন্টের পোস্ট অপারেটিভ আউটকামটা খুব ভালো থাকে, তাদের পেইনটা একটু কম হয়। আর এটা হচ্ছে একটা নন নিউমেটিক টর্নিকেট বা উইংলেস টর্নিকেট একটা ছবি। আর এটা হচ্ছে নিউমেটিক টর্নিকেট, দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে ব্লাড প্রেসার মেশিনের মতো একটা কাপ আছে যেটার মধ্যে ইনফ্লেট করে টর্নিকেটের ফাংশনটা করানো হয়। আর এটা হচ্ছে টর্নিকেট কাপ উইথ এ টাই রিবন স্টেবিলাইজার।
আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে টর্নিকেটটা ইউজ করার আগে তার পাটাকে একটু উপরে দেওয়া হয়েছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের মতো। এর ফলে তার ওইখানে যে ব্লাড গুলো পুল হয়ে আছে সেই ব্লাড গুলো চলে যাচ্ছে, এবং এরপরে হচ্ছে এটাকে হচ্ছে প্যাডিং করা হয়েছে। প্যাডিং করার পরে, প্যাডিং করার উদ্দেশ্যটা হচ্ছে এখানে যেন স্কিনে তার হচ্ছে কোনো ট্রমা না হয়। আর হচ্ছে উঁচু করে রাখা, যেটা করা হচ্ছে আমরা যেহেতু টর্নিকেটটা ইউজই করছি যাতে হচ্ছে আমরা যদি তার ডিস্টাল লিম্বে কোনো সার্জারি করি এখানে যেন তার কোনো ব্লাড না আসতে পারে, একটা ব্লাডলেস হচ্ছে একটা অপারেটিভ ফিল্ড ক্রিয়েট করার জন্য। কিন্তু এটা যদি প্রথমেই তার হচ্ছে আগে থেকে ব্লাডটাকে হচ্ছে ওখানে ব্লাডলেস করে না নিয়ে থাকি তাহলে দেখা যাবে অপারেশন করার সময় সেই পুলিং ব্লাড গুলো আমাদের জন্য প্রবলেম তৈরি করতে পারে। তাই হচ্ছে আমরা পেশেন্টকে আগেই হচ্ছে এরকম একটু 45 ডিগ্রি করে, হাতের ক্ষেত্রে 90 ডিগ্রি করে এবং পায়ের ক্ষেত্রে 45 ডিগ্রি করে হচ্ছে আমরা রেখে দেই অ্যাবাউট 5 মিনিটস। তাহলে হচ্ছে সেখান থেকে ব্লাড গুলো পুলড বা ব্লাড গুলো নিচে চলে আসে, এবং এরপরে ওই জায়গাটা হচ্ছে প্যাডিং করা হয় যাতে হচ্ছে যে তার স্কিনে কোনো ডিস্ট্রাকশন বা স্কিনের কোনো ট্রমা না হয়। এরপরে হচ্ছে টর্নিকেটটা অ্যাপ্লাই করা হয়। এবং টর্নিকেট অ্যাপ্লিকেশনের জন্য আমাদের কিছু প্রিন্সিপাল আছে, সেই প্রিন্সিপালটা আমরা দেখব। এই প্রিন্সিপালটা এটা নেওয়া হচ্ছে বেলি ল্যাব থেকে। অ্যাপ্লিকেশন অফ টর্নিকেট, অ্যাপ্রোপ্রিয়েট সাইজ শুড বি সিলেক্টেড। লিম্বের জন্য আমাদের যার লিম্ব যেরকম সাইজের হবে তার জন্য সেরকম টর্নিকেট চুজ করতে হবে। একটা মোটা মানুষের আর একটা চিকন মানুষের টর্নিকেট একরকম হবে না। অ্যাপ্লাই অ্যাজ প্রক্সিমালি অ্যাজ পসিবল, যেহেতু যত প্রক্সিমালি দিব ততই হচ্ছে আমাদের ডিস্টালি হচ্ছে কাজ করাটা সহজ হবে। অ্যাপ্লাই প্যাডিং টু সাইড উইদাউট ক্রিজ, তাহলে হচ্ছে পেশেন্টের হচ্ছে স্কিনের কোনো ট্রমা হবে না, এবং হচ্ছে তার হচ্ছে ইউজ করতে হবে উইদাউট ক্রিজ। অ্যাপ্লাই টাইটলি এনাফ টু অ্যাভয়েড স্লিপেজ বাট নট সো টাইটলি অ্যাজ টু ইম্পেড এক্সানগুইনেশন। এটা মোটামুটি টাইট দিতে হবে, কিন্তু এটা বেশি টাইটও আবার করা যাবে না। এক্সানগুইনেট দ্য limb prior to inflating the tourniquet using elevation as a smudge bandage or a roll cylinder. এক্সানগুইনেট মানেই হচ্ছে যে আমরা টর্নিকেটটা যখন দিব তার আগেই আমরা হচ্ছে লিম্বটাকে এলিভেশন করে নিয়ে ওখানে একটা ফুড ব্লাড গুলোকে সরিয়ে নিয়ে যে কাজটা করছি সেটা আমাদের আগে করে নিতে হবে, তারপর আমরা প্যাডিং করে নিব। When the tourniquet is inflated, the time must be noted. কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে টর্নিকেট টাইমটা যদি আমরা না দিতে পারি, দেখা যায় বেশিক্ষণ টর্নিকেট ইউজ করলে সেখান থেকে আবার নানা ধরনের কমপ্লিকেশন হতে পারে। সেই কমপ্লিকেশন গুলো অ্যাভয়েড করার জন্য আমরা যখন টর্নিকেটটা ইনফ্লেট করে ফেলবো, যে প্রেসার দিয়ে ফেলেছি, তখন সার্জনকে, অ্যাসিস্ট্যান্টকে এবং অ্যানেস্থেসিওলজিস্ট সবাইকে হচ্ছে এটা নোটিফাই করতে হবে, এবং আমাদের যে অপারেশনের যে একটা বোর্ড থাকে অপারেশন থিয়েটারে, সেই বোর্ডের মধ্যে লিখে রাখতে হবে যে টর্নিকেট টাইম স্টার্টেড ফ্রম দিস টাইম পিরিয়ড, এরকম করে দিতে হবে। এবং একটা টাইম আছে, সেই টাইম পরেই সেটা টর্নিকেট খুলতে হবে। When the tourniquet is removed, the site should be inspected for damage and the limb for return of the circulation. This should be recorded in the notes. So সেটা আমাদের পোস্ট অপারেটিভ পিরিয়ডে লিখতে হবে যে এই সময় আমরা টর্নিকেট দিয়েছিলাম এবং সেই সময় টর্নিকেট খুলে ফেলেছি, এবং খুলে ফেলার পরে অ্যাপ্লাই স্কিন যে জায়গাটা করা হয়েছিল সেই জায়গাটা হচ্ছে স্কিনটা ভালো ছিল এবং তার সার্কুলেশন রিটার্ন নর্মাল ছিল, সেই কথাগুলো আমাদের ডকুমেন্টেশন রাখতে হবে। কারণ পরবর্তীতে এই পেশেন্টের এই রিলেটেড যাতে কোনো কমপ্লিকেশন হলে আমাদের এই মেডিকেল লিগাল সাপোর্ট গুলো আমাদের তখন সেভ করবে। তাহলে কি কি প্রিকশন আছে সেটা আমরা একটু দেখি। Tourniquet used to be avoided in high risk patients including those with sickle cell disease and peripheral vascular disease. কেন আমরা ওদেরকে দিব না? কারণ হচ্ছে সিকল সেল ডিজিজ যাদের থাকে, এটা তো আমরা জানি যেটা হিমোগ্লোবিনোপ্যাথিস, এই ক্ষেত্রে দেখা যায় পেশেন্টের হচ্ছে একটা ভেসো অক্লুসিভ অ্যাটাক হয়। যে কোনো সময় তারা হচ্ছে ডিহাইড্রেটেড বা হাইপোটেনশন হলে তাদের দেখা যায় যে ব্লাড সেল গুলো হচ্ছে থিকেন হয়ে গিয়ে ওই জায়গায় হচ্ছে একটা ক্রাইসিস তৈরি করে। তো এই টর্নিকেটটা দিলেও এই ধরনের পেশেন্টের দেখা যাবে ভেসো অক্লুসিভ কন্ডিশন গুলো শুরু হয়ে যেতে পারে, এবং তখন দেখা যেতে পারে সেখান থেকে পেশেন্টের সার্কুলেশন আরো কমে যেতে পারে। আর যার পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ আছে, যার এমনিতেই হচ্ছে ওই জায়গায় ইসকেমিক ভাব আছে, তখন যদি টর্নিকেট ইউজ করা হয় তাহলে তো সে আরেকটা এনভায়রনমেন্ট হয়ে গেল যে তার ব্লাডলেস অবস্থায় কিছুক্ষণ থাকতে হচ্ছে, তো সেটার জন্য তার লিম্বের আরো ক্ষতি হতে পারে। তাই টর্নিকেট অবশ্যই সিকল সেল ডিজিজে দেওয়া যাবে না, এবং যাদের পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ আছে তাদেরকেও দেওয়া যাবে না।
Padding to be used under the tourniquet and tap to prevent fluid leaking underneath it. Minimum cuff pressure required for adequate operating condition to be used. The standard is to set the pressure a constant amount above systolic pressure. 100 millimeter mercury for the upper limb and 150 millimeter mercury for the lower limb. তাহলে প্রেসারটা হচ্ছে 100 মিলিমিটার মার্কারি আপার লিম্বের জন্য এবং 150 মিলিমিটার মার্কারি লোয়ার লিম্বের জন্য। Use the tourniquet clock. The surgeon should be informed when 1 hour of tourniquet time has elapsed. It may be appropriate at this point to consider letting the tourniquet down for a short period before re-inflating. If more than a few minutes extra tourniquet time is required, total tourniquet time should not exceed 1.5 hours. কোন কোন বই আবার লেখা আছে 2 hours. তো বেটার আমরা কমটাই মনে রাখি যে 1.5 ঘন্টার বেশি আমরা টর্নিকেট ইউজ করব না। তারপর কি কি ফিজিওলজিক্যাল চেঞ্জ হতে পারে একটা টর্নিকেট অ্যাপ্লিকেশনের জন্য? The limb should be exsanguinated by leaving and using an Eschar's bandage or tourniquet exsanguinator for emptying the blood vessels from the distal end to the proximal end prior to tourniquet inflation. There are numerous advantages of this, including establishing a clear operating field, reducing overall blood loss, and reducing the risk of microemboli at the time of release. This exsanguination results in auto-transfusion of blood from peripheral circulation into central circulation. The optimal timing and angle of the elevation for maximal exsanguination of arm has been shown to be 5 minutes at 90 degrees, and the same for leg is 5 minutes at 45 degrees. There is progressive cellular hypoxia, acidosis, and cooling in occluded limb. Muscle is more susceptible to ischemic damage than nerve. Histological evidence of muscle damage is evident 30 to 60 minutes after tourniquet inflation. Decreased pH below 6.5, decreased partial pressure of oxygen, decreased partial pressure of carbon dioxide, increased potassium, increased lactate occur progressively. These changes are generally mild and well tolerated. Tourniquet pain develops in up to 66% of patients, 30 to 60 minutes after cuff inflation. Tourniquet-induced hypertension occur in 11 to 66% of cases. The onset is analog to the onset of tourniquet pain. Tissue edema develops if the tourniquet time exceeds 60 minutes. After deflation, the return of circulation leads to the development of depercussion injury. তাহলে আমরা যদি হচ্ছে তার টর্নিকেট টাইমের মধ্যে ইউজ করতে পারি তাহলে যে জিনিসগুলো হবে যে টর্নিকেট পেইন হচ্ছে বা হচ্ছে যে তার টিস্যু ইডিমা হচ্ছে সবকিছু দেখা যাবে একটা মিনিমাল বা ওয়েল টলারেটেড হবে। কিন্তু সেটা যদি আমরা টর্নিকেট ক্লক বা টর্নিকেট টাইমের বেশি করে ফেলি তখন টর্নিকেট রিলেটেড কমপ্লিকেশন গুলো তৈরি হয়ে যাবে। আর সেই কমপ্লিকেশন গুলো কি? সেটা হতে পারে নার্ভ ইনজুরি। নার্ভ ইনজুরি হচ্ছে কমন একটা কমপ্লিকেশন, যেটা হচ্ছে তার এটা যে কোনো ধরনের হতে পারে। তার হচ্ছে মাইল্ড নার্ভ ইনজুরি থেকে তার হচ্ছে নিউরাল ইসকেমিয়া পর্যন্ত তার হতে পারে। আবার হতে পারে যদি আমরা টর্নিকেটটা হচ্ছে ভালো মতো হচ্ছে প্রিন্সিপাল মেনটেন না করে অ্যাপ্লাই করি তাহলে দেখা যেতে পারে ইন্ট্রাঅপারেটিভ ব্লিডিংও হতে পারে। এরপর আরো কিছু কমপ্লিকেশন হতে পারে যেমন কম্পার্টমেন্ট সিনড্রোম, প্রেসার সোর, কেমিক্যাল বার্ন। যদি হচ্ছে প্যাডিং এর মধ্যে হচ্ছে তার পেইন্টিং এর ফ্লুইড গুলো সিপ করে তাহলে কেমিক্যাল বার্ন হতে পারে। ডিজিটাল নেক্রোসিস, ডিপ ভেনাস থ্রোম্বোসিস, সেখান থেকে পালমোনারি এম্বোলাইজেশন, ভেনাস এম্বোলাইজেশন, টর্নিকেট পেইন হতে পারে। কম্পার্টমেন্ট সিনড্রোম থেকে সেখান থেকে র্যাবডোমায়োলাইসিস হতে পারে, সেখান থেকে রেনাল ফেলিওর হয়ে যেতে পারে। এই ধরনের অনেক কমপ্লিকেশন টর্নিকেট থেকে হতে পারে। আরেকটা নাম যেটা সেটা হচ্ছে পোস্ট টর্নিকেট সিনড্রোম may occur in patients who have had tourniquet applied for prolonged time, and the presenting features of the syndrome are swollen, stiff, pale limb with weakness but no paralysis, usually after 1 to 6 weeks of tourniquet application. Post-operative edema is the main etiology. তারপর হচ্ছে একটা কমন জিনিস থাকে, তাহলে হচ্ছে আমরা কোন কোন কন্ডিশনে আমরা টর্নিকেটটা ইউজ করব না। এটা যদি আমি স্লাইডে দেইনি তাহলে আমরা চিন্তা করে বলতে পারি যে কন্ট্রাইন্ডিকেশন অফ দ্য টর্নিকেট কখন দিব না। কন্ট্রাইন্ডিকেশন অফ টর্নিকেট যার হচ্ছে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ থাকবে, তার অলরেডি ইসকেমিক লিম্ব আছে, বা পেশেন্টের যদি হচ্ছে সিকল সেল ডিজিজ থাকে তাদেরকে আমরা টর্নিকেট দিব না। নাম্বার 2, ওই লিম্বে যদি কোনো ফ্র্যাকচার থাকে তাহলেও তাকে আমরা টর্নিকেট দিব না।
নাম্বার 3, ওই লিম্বে যদি কোনো অ্যাক্টিভ ইনফেকশন থাকে সেক্ষেত্রেও হচ্ছে আমরা টনিকেট দিব না। বা তার হচ্ছে ওই টনিকেট ওই লিম্বে যদি স্কিন লস থাকে বা স্কিনে কোনো ইনজুরি থাকে সেক্ষেত্রেও টনিকেট দেওয়ার মতো তার কন্ডিশন থাকবে না। এই কিছু কিছু কন্ট্রা ইন্ডিকেশন হচ্ছে আমাদেরকে আমরা চিন্তা করেই বলে ফেলতে পারবো যে টনিকেট কাদেরকে দিব কাদেরকে দিব না। মোটামুটি এই ছিল আমাদের আজকের টপিক। আমি এখন হচ্ছে সবাইকে একটা ওপেন প্রশ্ন করতে চাচ্ছি যে এতক্ষণ আমরা ডায়াথার্মি বা টনিকেটটা পড়লাম, এটার পারপাস গুলা কি? পারপাস হচ্ছে যে এক নাম্বার, এটার অনেকগুলো পারপাস এবং সবার পারপাস হয়তো সমান নাও হতে পারে, কিন্তু পারপাস গুলা হচ্ছে টু বিকাম সেফ সার্জন, টু গেট গুড মার্কস ইন এক্সামিনেশন, টু বিকাম নলেজেবল পারসন। সো আমরা যদি ডায়াথার্মি এবং টনিকেট রিলেটেড আজকে যে টপিকগুলো পড়লাম এই টপিকগুলো যদি বুঝতে পারি তাহলে দেখা যাবে আমরা এই 3টা পারপাসই মোটামুটি আমাদের ফুলফিল হয়ে যাচ্ছে। এরপর আমি একটা স্যাম্পল কোশ্চেন রেখেছি, খুবই সোজা। A 7-year-old boy is due to undergo a circumcision for phimosis. Which of the following device would be the most appropriate agent to use for achieving hemostasis? এখানে আমি বুঝতে পারছি না, কল্পনা আছে সে কি এখানে বলতে পারবে যে আমাদের এখানে ভিউয়ার্সরা কোনো কিছু অ্যানসার করেছে কিনা? কোনটা হবে? ম্যাম, ইয়েস ম্যাম, আমি দেখে জানাচ্ছি কমেন্টে কেউ যদি করে থাকে। থ্যাংক ইউ। ওকে। 7-year-old boy is due to undergo a circumcision for phimosis. Which of the following device would be the most appropriate agent to use for achieving hemostasis? আমরা পড়েছি মনোপোলার ইউনিট, বাইপোলার ইউনিট, এবং মনোপোলার ইউনিটের অনেকগুলো ফাংশন আছে, কাটিং মোড, কোয়াগুলেশন মোড, ব্লেন্ড মোড, স্প্রে মোড, এটসেট্রা। স্পেসিফিকলি যখন আমরা এটাও পড়েছি যখন হচ্ছে আমরা কোনো অ্যাপেন্ডেজের মধ্যে ইউজ করব, লাইক পেনিস বা হচ্ছে কোনো হচ্ছে টিস্যু যেটা খুবই ডেলিকেটেড টিস্যু থাকবে, সেই ক্ষেত্রে আমরা বা মনোপোলার ইউনিটটাকে ইউজ করা যাবে না। তখন আমাদের কি ইউজ করতে হবে? হয়তোবা কোনো বলেছে কেউ? ম্যাম বাইপোলারটা করলো যে। আচ্ছা, হ্যাঁ, তার মানে সবাই বুঝতে পেরেছে এটার আনসারটা হচ্ছে বাইপোলার ইউনিট। বাইপোলার। তো হ্যাঁ, ভেরি গুড। এরপর একটা স্যাম্পল কোশ্চেন রেখেছি, আমরা একটা সিনারিওর সাথে চিন্তা করে দেখব। এখানে মনোপোলার ডায়াথার্মি ইন কাটিং মোড দেওয়া হয়েছে, বাইপোলার ডায়াথার্মি দেওয়া হয়েছে কুজা ডিভাইস, সেটা আমরা কোনো একদিন পড়বো, ক্যাভিটেশন আল্ট্রাসোনিক সার্জিক্যাল অ্যাসপিরেটর ডিভাইস। এটা যারা হচ্ছে হেপাটোবিলিয়ার সার্জন আছে বা নিউরো সার্জন আছে তারা এটা ইউজ করে থাকেন, দেখেছেন হয়তোবা। আর আমরা যারা জেনারেল সার্জন তাদের জন্য হচ্ছে মনোপোলার, বাইপোলার ডায়াথার্মি এগুলোই বেশি ইউজ করা হয়। এরকম কিছু স্যাম্পল, এগুলো আসলে এমআরসিএস এর কোশ্চেন। তো এখানে কোন কোন সিনারিওর জন্য আমরা কোনটা চুজ করব? যখন পোস্টেরিয়র ডিসেকশন অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড ডিউরিং টোটাল থাইরয়েড লোবেক্টমি করব, মানে নেক সার্জারি। নেক কিন্তু হচ্ছে একটা খুবই, নেক এবং ইনজিলা এগুলো হচ্ছে যে খুবই একটা মানে সফিস্টিকেটেড অ্যানাটমিক্যাল এরিয়া, এখানে অনেক ইম্পর্টেন্ট ব্লাড সাপ্লাই আছে, অনেক ইম্পর্টেন্ট নার্ভ সাপ্লাই আছে। সো এরকম যখন এলাকায় হচ্ছে আমরা কোনো ডায়াথার্মি ইউজ করব তাহলে কোন অপশনটা নিব? কল্পনা, তুমি আবার একটু দেখবে যে ওরা কি রিপ্লাই করেছে কিনা। পোস্টেরিয়র ডিসেকশন অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ডের জন্য তারা কোনটা নিতে যাচ্ছে, আমি একটু ক্লু তাদের দিয়েছি, এখন তারা কোন ধরনের এনার্জি সোর্সটা নিতে যাচ্ছে। একটু চিন্তা করেই আমরা এটা বুঝতে পারবো, কারণ হচ্ছে নেক সার্জারি খুবই হচ্ছে ডেলিকেট সার্জারি। এখানে হচ্ছে আমাদের কোন ধরনের ডায়াথার্মি দিব, মনোপোলার ডায়াথার্মি দিব নাকি বাইপোলার ডায়াথার্মি দিব? মনোপোলারটা, মানে আনসার কেউ আসেনি, আমি আচ্ছা, নিজে ঠিক আছে। বললাম যে না, এখানে হচ্ছে আমাদের ফ্যাসিলিটি যদি আমাদের প্রোভাইড করে তাহলে আমাদেরকে এটা বাইপোলার ডায়াথার্মিটা দিতে হবে। কারণ হচ্ছে এখানে তো থাইরয়েড সার্জারির সামনে পিছে দেখা যাচ্ছে অনেক ইম্পর্টেন্ট হচ্ছে ভেসেল থাকে, অনেক ইম্পর্টেন্ট নার্ভ থাকে। তো আমরা যদি মনোপোলার ডায়াথার্মি ইউজ করি তাহলে দেখা যেতে পারে সেখান থেকে চ্যানেলিক ইফেক্টের পার্থক্যে অন্যান্য স্ট্রাকচারগুলো ড্যামেজ হয়ে যেতে পারে। কিন্তু যদি আমরা বাইপোলার ডায়াথার্মিটা ইউজ করি তাহলে আমরা দেখা যাবে যে স্মল অ্যাক্টিভ প্রোব দিয়ে আমরা
প্রিসাইসলি ওই স্ট্রাকচারটা ধরে যেটাকে আমাকে কোয়াগুলেট করতে হবে সেটা করে দিতে পারবো। যখনই কোনো ডেলিকেট এরিয়া which has the rich nerve supply and blood supply like neck and axilla, তখন আমরা এই ক্ষেত্রে বায়োপোলার ডায়াথার্মিটা ইউজ করব। আচ্ছা ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে একটু হয়তো বা কঠিন হতে পারে, কিন্তু বিষয়গুলো কিন্তু আসলে অত কঠিন না। আমি চেষ্টা করেছি একটু সহজভাবে বলার জন্য। আর এই কোশ্চেন গুলো দেখানোর কারণ হচ্ছে একটু ব্রেনস্টর্মিং করা, যে আসলে কখন আমরা বায়োপোলার ইউজ করব, কখন মনোপোলার ইউজ করব সেটার জন্য। আর বাকি যেগুলো আছে সেটা হচ্ছে যেমন ডিসেক্টিং অফ দ্য টেম্পোরাল লোব অফ টিউমার, মানে ব্রেনে যেটা সার্জারি করবো সেটা আমি পড়াইনি, আমি এই জন্য আশাও করি না, সেটার জন্য পুজা ডিভাইস করব। এবং আন্ডারটেকিং এ স্নেয়ার পলিপেক্টমি ফর এ ভিলাস অ্যাডিনোমা অফ দ্য ডিসেন্ডিং কোলন কি ইউজ করব সেটা হচ্ছে আমি একটু দিয়ে রাখলাম, যে চিন্তা করে কেউ একজন অ্যান্সার করবে, কোনটা অ্যান্সার হবে সেটা এখন বলে দিব না। আন্ডারটেকিং স্নেয়ার পলিপেক্টমি ফর এ ভিলাস অ্যাডিনোমা অফ দ্য ডিসেন্ডিং কোলন, আমরা কোন অপশনটা এখান থেকে নিব। শুধু এটুকু বলে রাখছি যে আমরা মনোপোলার ডায়াথার্মি নিব, কিন্তু কোন মোডে নিব, কাটিং মোড নিব নাকি কোয়াগুলেশন মোড নিব নাকি ব্লেন্ড মোড নিব। আরেকটা হচ্ছে যে এখানে ভিলাস অ্যাডিনোমা, এখানে কিন্তু পলিপটা হচ্ছে ব্রড বেসে থাকবে। সো এই দুইটা ক্লুই দিলাম, দেখি কেউ চিন্তা করে বের করতে পারে কিনা, নাহলে তো পরের ক্লাসে আছি আমরা বলে দিব। এতটুকুই আপাতত আমাদের ক্লাস ছিল, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবে।